নমস্কার বন্ধুরা, এসে গেছি স্যাটারডে টেলসের আজকের এপিসোড নিয়ে। গত এপিসোডে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প প্রকাশ করেছিলাম। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আজকের গল্পটা একটু আবেগঘন গল্প, সাধারণ গল্প। এই ধরনের গল্পকে কোনো জর্নালের আন্ডারে ভাগ করা যায় না। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের গল্প। বৃষ্টির মুখটা আজ হাসি হাসি অথচ থমথমে। এই সময়টা খুব বিপজ্জনক, জানে রৌদ্র। কখন ঝড় তুফান উঠবে আজ পাওয়া কঠিন। হ্যাঁ, ঠিক তাই। হঠাৎ সামনে এসে বৃষ্টি হাত ধরে ঝাঁকাতে শুরু করে। চল ওঠ, ফরেন ঠাম্মাকে দেখে আসি, শিলা মাসি ফোন করেছিল। ফরেন ঠাম্মা নামটা শুনেই রৌদ্রের চোখে ভেসে ওঠে বারান্দার গ্রিলে লেপ্টে থাকা একটা ভাঙাচোরা মুখ। কপালে অসংখ্য আঁকিবুকি আর ঘোলাটে চোখের মনির এক বৃদ্ধা। তার বাড়ির পাশ দিয়ে লোক হাঁটে ভয় ভয়। যদি একবার নজরে পড়ে তার, রক্ষা নেই আর। সঙ্গে সঙ্গে একটা চিরকুট বাড়িয়ে বলবেন, দুদন্ত দাঁড়িয়ে একটা কথা শোনো দিকিনি। আমার একমাত্র ছেলে আজ কত মাস হলো ফরেনে। সঙ্গে অবশ্য পরিবারও আছে, কিন্তু ব্যাপার হলো তাদের কোনো খবর পাচ্ছি না। তোমরা বাপু একটু খোঁজ আনতে পারবে? এই কাগজে তার নাম, দাম, ফোন নাম্বার সব টুকে রেখেছি। সে বিদেশে যাওয়ার সময় বলে গিয়েছিল, একটু থিতু হয়ে বসলেই তোমার সঙ্গে যোগাযোগ করব মা। কিন্তু কিসের কি দেখেন, এতদিন হলো কোনো খবর নেই। এখনো কি ও থিতু হয়ে বসতে পারেনি? শুনেছি খুব বরফ পড়ে ও দেশে। শাক সবজি ফল মূল সবেতেই বরফ। আমি তো ভেবেই মরি, তাহলে মানুষগুলো বাঁচবে কি খেয়ে? এক নাগাড়ে তিনি কথা বলেই চলেন, ঘুরিয়ে ফিরে একই কথা। আমার ফরেনে থাকা ছেলের খোঁজ একটু এনে দাও বাপু। এসব কারণেই বুঝি বৃদ্ধার নাম সবাই রেখেছে ফরেন ঠাম্মা। সবাই বলে, সর্বনাশ, ভুলেও পথে কেউ হেঁটো না। পাক্কা 10টা মিনিটের জন্য স্ট্যাচু করে দেবেন বৃদ্ধা। তবে ওর জন্যও কষ্টও হয়। ছেলের জন্য কত আকুলি বিকুলি, অথচ ছেলেটা অপদার্থ। ফরেনে গিয়ে নিশ্চয়ই মাকে ভুলে গিয়েছে। তবু কিছু লোক দাঁড়িয়ে কথা শোনে, বেশিরভাগই ফেরিওয়ালা। ঠাম্মার বাড়ির ছায়ায় দাঁড়িয়ে দুদণ্ড বিশ্রামও হয়। উনি হাত বাড়িয়ে একটু জল বাতাসা দেন। রৌদ্রেরও ভারী মায়ার শরীর। ওই রাস্তায় হাঁটলে কখনো কথা না বলে অন্যত্র পা বাড়ায় না। ভারী কষ্ট হয় দেখলে। অসহায় মুখ, ছানি পড়া চোখে দৃষ্টিহীন। খুব কাছে না এলে চিনতে পারেন না কাউকে। সারাদিন একলা ঘরবন্দি, বাতাসের শো শো শব্দ শোনেন শুধু। রোদু লক্ষ্য করেছে রং বেরঙের পাখিদের সঙ্গে বেশ ভাব ওর। পাখিদের উনি গান গাইতে বললেই দিব্যি তারা গান গেয়ে ওঠে। এই তো সেদিন বেনে বউ পাখিটা, তখন থেকেই কৌতূহলটা মনে চেপে বসেছে। পাখিদের ভাষা কি করে বোঝেন উনি? প্রশ্ন করে জবাব মেলেনি যদিও। ফোকলা দাঁতে শুধু হেসেছেন। তবে ইদানিং ফরেন ঠাম্মার শরীর ভাঙছে। তাই বুঝি শিলামাসির দিনে রাতে দুবেলায় থাকার ব্যবস্থা। এর জন্য মাইনেও ডবল। তাতে আপত্তি নেই ঠাম্মার। এমনিতে না চাইতে কত কি দান করেন মানুষকে। বলেন, মনটাকে রাখতে হবে আকাশের মতো বিশাল, উদার। সবার ঠাঁই যেন হয় সেই মনে। তাতে কি যে শান্তি। রৌদ্র বয়সে ছোট হলেও ফরেন ঠাম্মার খুব কাছের হয়ে উঠেছে ইতিমধ্যেই। কত কি মনের কথা কওয়াকই হয় দুটিতে মিলে। বাড়িতে তার দুটো পুকুর, চারধারে আম জাম খেজুর সুপারির প্রাচীর।
বাগানটাও আগে কি চমৎকার ছিল, ফল ফুলের ভারে নুয়ে পড়তো ডালপালা। এখন সে দিন গিয়েছে, তিনি অসমর্থ, চোখে ভালো দেখেন না। বাগান টাগান অত করবে কে? শরীর বা মনে কোথাও এতটুকু জোর নেই। আর রাত দিন শুধু জানলায় তাকিয়ে মানুষ খোঁজেন, কেউ দাঁড়িয়ে একটু কথা বললে কি যে আনন্দ হয়। খুব সকালে লাইন দিয়ে ছোট ছোট ছেলে মেয়েরা পিঠে ব্যাগ কাঁধে কলকল করতে করতে স্কুলে যায়। তিনি কান খাড়া করে রাখেন, ছোট্ট ছোট্ট পায়ে ধুপধাপ ছুটে চলা, কলকল কথা, হি হি হাসি। শব্দগুলো এত মিঠে, ঠিক যেন ঝর্ণা। নিষ্পাপ মুখগুলিও কত সুন্দর, হাসলে মনে হয় এক মুঠো শিউলি ঝরে পড়ল মাটিতে। শিউলির কথা মনে পড়লেই স্মৃতির ক্যামেরা এক পাক রিল ঘুরিয়ে দেয়। ৪-২০ বছর আগের সব ছবি, একটুও বিবর্ণ নয়, সামান্য হলদেতে ছোপ ধরেছে মাত্র। সাদা ইউনিফর্ম পরে দুবেনীর মাথায় ফিতে দিয়ে কলাবতী ফুল করে ছুটে ছুটে যাচ্ছে এক কিশোরী। ফিতে দিয়ে কলাবতী ফুল বাঁধার জন্য রোজ দেরি হতো স্কুলে, রোজ কপালে জুটত মায়ের বকুনি। এখন মনে পড়লে হাসি পায় খুব, সেই সঙ্গে বুকের মধ্যে অন্য এক যন্ত্রণা, নাড়িছেড়া কষ্ট। হায় রে, এখন আর বকুনি দিয়ে শাসন করার কেউ নেই। কিরে ওঠ! বৃষ্টি তাড়া দেয়। যাবি না? বললাম না ফরেন ঠাম্মাকে দেখতে যেতে হবে। তুই না দিন দিন কুমড়ো পটাশ হচ্ছিস, নড়তে চড়তে 10 ঘন্টা। একটু হাঁটাহাঁটি কর, শরীর ভালো হবে। রৌদ্রর মুখ চোখ লাল, অপমানিত হয়েছে বোঝা গেল। মেয়েটার সাহস বাড়ছে ক্রমাগত, কমপক্ষে 6 বছর সিনিয়র সে, যদিও দুজনেই ক্লাস 8। তবুও একটু মান্যিগণ্যি করে না কখনো বৃষ্টি। তাছাড়া এখন তো সেই ওর বাংলা টিচার। ক্যালিফোর্নিয়া থেকে এদেশে এসে তো 5টা কথার মধ্যে 3টেতেই ইংরেজি শব্দ জুড়ে দিত। আর এখন গড়গড় করে বাংলা বলছে, লিখছে। তা এসব হলো কার জন্য? এই সেদিনই সুকুমার রায়ের আবোল তাবোলটা শেষ করা লোকের রৌদ্র। কিন্তু তার জন্য এক ফোঁটা কৃতজ্ঞতা নেই মেয়ের, যখন যা মুখে আসছে বলে চলেছে। ছি! গজগজ করতে করতে তবু সে বৃষ্টির পিছু নিল। উপায় কি? এমে রাগলে এমনি দুর্বাসা। আজ পূর্ণিমা, ফুটফুটে চাঁদ যেন রূপোর থালার মতো ভাসছে আকাশে। বাগান পেরিয়ে ওরা ঘরে উকি দেয়, নাকে লাগে ফিনাইল মেশানো গন্ধ। বাতাস এখানে বড্ড ভারী, যেন গাম্ভীর্যে স্থির। সাদা ধবধবে বিছানা, ফরেন ঠাম্মা শুয়ে, পাশে অ্যালবাম, হাওয়ায় উঠছে পতপত করে। ওদের দেখেই শিলামাসি ফিসফিস করল, ঠাম্মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, মুখে শুধু এক কথা, কবে ছেলে চিঠি আসবে। বৃষ্টি কাছে এগিয়ে যায়, ঠাম্মা দেখেও দেখেন না, অভিমানে মুখ থমথমে। অনেকদিন এখানে আসা হয়নি তাই বোধহয়। চোখ খোলা অথচ মুখ ফেরানো অন্য পাশে। ও আর একটু সামনে গিয়ে ফিসফিস করে, তাই ঠাম্মা, তুমি এত দুষ্টুমি করছো? খাওয়া বন্ধ করে শুধু জানলায় তাকিয়ে রয়েছো রাত দিন? তুমি কি ডাকঘরের অমল হয়ে গেলে? এবার সামান্য কাত হলেন তিনি, রক্তশূন্য মুখ, কষ্ট করে হাসলেন একটু, হাত বাড়িয়ে কাছে ডাকলেন, বললেন, ঠিকই বলেছিস, আমিও এখন অমলের মতো শুধু মানুষ খুঁজি। কিন্তু শিলা আজকাল জানালাও বন্ধ রাখে, বলে বাতাস দিচ্ছে। আমি শুয়ে শুয়েই মানুষের পায়ের শব্দ শুনি, ফেরিওয়ালার ডাক শুনি। 6টায় মাছওয়ালা, 7টায় সবজিওয়ালা আর 10টায় মিষ্টিওয়ালা আসবে। আর রাতে লাস্ট ট্রেনে এসে গান গাইতে গাইতে ঘরে ফিরবে এক গানওয়ালা। আহা, সে কি মিঠে গলা। শিলামাসি ইতিমধ্যে এক বাটি দুধ নিয়ে এলো, দেখেই ঠাম্মার মুখ বেজার। বৃষ্টি অমনি চোখ পাকায়, দুষ্টুমি নয়, চটপট খেয়ে নাও, একটা প্রাইজ পাবে তাহলে। ঠাম্মার ভুরুজোড়া খানিক কোঁচকায়, তারপরে ফিক করে হেসে ওঠেন, প্রাইজ? আমাকে? বেশ বেশ, তবে তো তাড়াতাড়ি দুধ খেতেই হয়। ঠক ঠক করে সত্যিই তিনি দুধটা খেয়ে নেন, তারপরেই শিশুর মতো হাত বাড়ান,
এবার আমার প্রাইজ। বৃষ্টি ব্যাগ থেকে খচমচ করে একটা কাগজ বের করে বলল, শোনো, এতদিন পর ফরেন থেকে তোমার চিঠি এসেছে। ওমা তাই? ডাক পিয়ন দিয়ে গেছে বুঝি এক্ষুনি? আরে না না, এটা আমার ইমেলে এসেছে গো। কত কষ্ট করে জানো তোমার ছেলের ইমেল আইডি জোগাড় করেছি। তারপর ওহো, তুমি তো আবার এসব বোঝো না। আরে কম্পিউটারে তোমার ছেলের চিঠি এসেছে। তবে সে ভারী ব্যস্ত মানুষ, লিখেছে শুধু দুটো কথা, ভালো আছি। কিন্তু তোমার পিঙ্কি চিঙ্কি, উফ, তাদের মুখে তো কথার ফুলঝুরি। কি দারুণ বাংলা বলতে শিখেছে। শোনো, পড়ছি চিঠিটা। আমার একবার দে, চিঠিটা ধরে দেখি ওদের হাতের ছোঁয়া আছে ওখানে। হা ভগবান! বৃষ্টি কপালে হাত ঠেকায়। এ চিঠি তো মেশিনে লেখা, হাতের ছোঁয়া পাবে কোথায়? তুমি চুপ করে শোনো না, আমি পড়ছি। ফরেন ঠাম্মা হাত দিয়ে থামিয়ে দেন, বলেন, দাঁড়া, আগে অ্যালবামে ওদের ফটোটা বের করে দেখি একটু। এই তো, আহা, কি ফুটফুটে আমার যমজ নাতি নাতনি দুটো, দেখ দেখ। বলেই উনি পুরনো একটা ফটোর উপর হাত বুলান। জন্মের পরপরই তোলা, একেবারে গোলাপি ছিল শরীর দুটো। তাই তো নাম রেখেছিলাম পিঙ্কি চিঙ্কি। সদ্য চোখ ফুটেছে, তবু কেমন আমায় কুতকুত করে দেখছে দেখ। আপন মনে হেসে চলেন তিনি। রৌদ্র আর বৃষ্টি একে অপরের দিকে তাকিয়ে ঢোক গেলে। এই দেখ, আর একটা ফটো, এটা আমার ছেলের। কত ছোট তখন, ওর বাবাকে ঘোড়া বানিয়ে টকবক টকবক করে সারা ঘর ছোটাচ্ছে। উফ, কি দুরন্ত ছিল এক সময়, মা বাবাকে চোখে হারাতো। ফরেন ঠাম্মার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আর এখন? দুজনেই হাঁ করে কথা গিলছে। বৃষ্টি এবার ওর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তরবার করে ওঠে, না না, এখনো তোমার ছেলে তোমায় খুব ভালোবাসি, তবে ব্যস্ত মানুষ তো তাই। যাকগে, তোমার পিঙ্কি চিঙ্কির কথা শোনো। বলেই ও কাগজটা ঝুঁকে পড়তে থাকে। জানি, আমরা এখন একটা বরফের দেশে বসে আছি। চারিদিকে শুধু বরফ আর বরফ। বরফ না গললে তোমার কাছে যেতেও পারছি না। কিন্তু তোমাকে খুব দেখতে ইচ্ছে করে, আদর করতো। খুব নাকি রোগা হয়ে গিয়েছো, একদম খাচ্ছ না। অমন করলে কিন্তু আরই। আরে ইন্ডিয়ায় গিয়ে তো আমরা চোর পুলিশ খেলবো। তখন তো তোমাকে অনেক ছোটাছুটি করতে হবে। আমরা এখন থেকে বৃষ্টি দিদির কাছে ইমেল পাঠাবো, ছুঁয়ে চিঠি। তোমাকেও পড়ে শোনাবে, চিন্তা করবে না মোটে। একদিন দেখবে হঠাৎ বাড়ি ফিরে পিছন থেকে তোমায় ধাপ্পা দেব। তাহলে প্রমিস করো তুমি ভালো থাকবে, মন দিয়ে খাবে। আর হ্যাঁ, আমাদের জন্য বয়াম বয়াম আচার, নাড়ু আর বরফি বানাবে। বাই জ্ঞানী, পিঙ্কি চিঙ্কি। চিঠির কথা শুনতে শুনতে ফরেন ঠাম্মার তোবড়ানো গাল বেয়ে নেমে আসে জলোচ্ছ্বাস। তবু ফোকলা দাঁতে হেসেই চলে। বৃষ্টি তার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, শান্তি তো? এবার ঘুমিয়ে পড়ো চটপট। দাঁড়াও, জানলা খুলে দিই। ও মা, আজ যে আকাশ ভর্তি তারা, চাঁদটা কেমন উকি দিচ্ছে দেখো। জ্যোৎস্না আজ তোমায় ভাসিয়ে দেবে মনে হচ্ছে। তবে ঠাম্মা, আমরা চলে যাওয়ার আগে একটা সত্যি জবাব চাই। তোমার চোখ তো ছানি পড়া, তবে অমন ঝাপসা চোখে অ্যালবামের ফটো দেখছিলে কেমন করে? আবার সেই রহস্য রহস্য মুখ। হেসে বললেন, ঠিকই ধরেছিস, ফটো দেখতে পাই না, তবে কোন পাতায় কোন ফটো সব জানি, একটুও ভুল হয় না। আশ্চর্য, আমরাও তো তাই দেখলাম। রৌদ্র এতক্ষণে কথা বলে, আসলে কি জানিস, চোখের দৃষ্টি ঝাপসা হলো তো কি হলো, বুকের ভিতরের ছবিটা তো এখনো উজ্জ্বল। একসময় আমি তো সাজিয়েছি অ্যালবামটা তাই। তাছাড়া সন্তান সন্ততির ছবি মায়ের মনে কখনো ঝাপসা হয় নাকি রে? আহা, কি সুন্দর বাতাস বইছে,
ঘুম আসছে, একটু ঘুমাই। হ্যাঁ ঠাম্মা ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। রৌদ্রের চোখে অবাক চাহনি। এ কি দেখছে সে? ঠিক যেন এক কচি মা তার বুড়ো শিশুকে ঘুম পাড়াচ্ছে। এক সময় বাড়ি থেকে বেরিয়ে আসে তারা। বৃষ্টির হাত চেপে ধরে রৌদ্র, ফিস ফিস করে কানের কাছে। তাহলে ডাকঘরের অমলের কাছে রাজার চিঠি পৌঁছেই দিলি তুই? কিন্তু চিঠিটা যে শুধু একটা সাদা পৃষ্ঠা, কোথাও এক বর্ণ লেখা নেই। চুপ! বৃষ্টি ঠোঁটে আঙুল রাখে। কতদিন পর ফরেন ঠাম্মা ওই ঝাপসা চোখেও আকাশের তারা দেখতে দেখতে ঘুমাচ্ছেন। তুই কি চাস ঘুমটা ভেঙে যাস? ছি ছি, না। রৌদ্র জিভ কাটে। বাড়ির বাগান পেরোতে পেরোতে ওরা দেখে ফুটফুটে চাঁদ এখনো ঠায় দাঁড়িয়ে ওদের মাথার উপর। টুপ টুপ করে সে জ্যোৎস্না ঝরিয়েই চলেছে। হঠাৎ খানিকটা জ্যোৎস্না জল সে ঢেলে দিল রৌদ্র বৃষ্টির চোখেও।